11 বছর বয়সের বাচ্চা মেয়েটার প্রেগনেন্সির ঘটনায় অনলাইনে অনেক ভুল তথ্য, ডিএনএ রিপোর্ট এগুলো ছড়িয়েছে। আমি যেহেতু একটা সময় ফরেন্সিক ল্যাবে কাজ করেছি, আমি এই কনফিউশন গুলো আপনাদের সাথে দূর করতে চাই। 11 বছরের শিশু 7 মাসের অন্তঃসত্ত্বা। এই একটি ঘটনায় যেন পুরো সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া জগতে রীতিমতো এক ধরনের যুদ্ধ চলছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে নেত্রকোনায় 11 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে 6 মাসের অন্তঃসত্ত্বা করেছে এক মানুষ নামে জানোয়ার। দর্শক, 11 বছরের মাদ্রাসা ছাত্রী বলতেছে তাকে ধর্ষণ করেছে মাদ্রাসার হুজুর। এদিকে হুজুর বলতেছে সে নাকি ধর্ষণ করে নাই। হুজুর বলতেছে ডিএনএ টেস্ট করা হোক, কিন্তু প্রশাসন ডিএনএ টেস্ট করতেছে না। দর্শক, কেন ডিএনএ টেস্ট করা হচ্ছে না? এর পিছনে আসলে কারণটা কি? এর পিছনে কি হুজুরকে ফাঁসানোর জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত আমরা দেখে আসি। 11 বছর বয়সের বাচ্চা মেয়েটার প্রেগনেন্সির ঘটনায় অনলাইনে অনেক ভুল তথ্য, ডিএনএ রিপোর্ট এগুলো ছড়িয়েছে। আমি যেহেতু একটা সময় ফরেন্সিক ল্যাবে কাজ করেছি, আমি এই কনফিউশন গুলো আপনাদের সাথে দূর করতে চাই। প্রথমত, বাংলাদেশে দুইটা মাত্র ফরেন্সিক ল্যাব আছে। একটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এনএফডিপিএল, যেখানে আমি গ্র্যাজুয়েট রিসার্চার হিসেবে কাজ করেছি, আরেকটা হচ্ছে সিআইডির ফরেন্সিক ল্যাব। এই দুটো ল্যাবের বাইরে কোনোভাবে প্রাইভেটলি নিজের ইচ্ছা মতো প্যাটার্নিটি টেস্ট করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনি চাইলেই সন্তানের বাবাকে এটা টেস্ট করাতে পারবেন না, কারণ এই ধরনের কোনো ল্যাবই নাই। 2 নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই দুটো ল্যাবেই আপনি যদি প্যাটার্নিটি টেস্ট করাতে চান, তাহলে সেটা কোর্ট অর্ডারের মাধ্যমে আসতে হবে। অর্থাৎ মামলা দায়ের হবে, তারপরে কোর্ট অর্ডার করবে সন্তানের বাবাকে চেক করার জন্য, এবং তারপরে একমাত্র টেস্ট স্যাম্পল কালেক্ট করে এই টেস্টগুলো করা হবে। সুতরাং অনলাইনে যে ডিএনএ রিপোর্টের কথা বলা হচ্ছে, এটা আসলে প্রাইভেটলি আসা সম্ভব না, কারণ এখন পর্যন্ত সরকারিভাবে ডিএনএ টেস্ট করার জন্য বলা হয় নাই। 2 নাম্বার হচ্ছে, যদি বলা হতো তারপরেও এটা অনলাইনে আসলে আসা এখন সম্ভব না। তার কারণ এই পুরো প্রসিডিউরটা প্রচন্ড প্রোটেকশনের মধ্যে দিয়ে করা হয়। যখন কোর্ট থেকে অর্ডার আসে, পুলিশি প্রহরায় স্যাম্পল কালেক্ট হবে। বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে এনএফডিপিএল এর স্যাম্পল কালেকশন করার সেন্টার আছে। সেই স্যাম্পলটা পুলিশি প্রহরায় ঢাকায় ল্যাবে আসবে। সেই টেস্টগুলো করার পরে যেই রিপোর্টটা পাওয়া যাবে, সেটা সিলগালা করে পুলিশের হাতেই জমা দেওয়া হবে, এবং পুলিশ সেটা ডিরেক্টলি কোর্টে জাজের হাতে দিবেন। এর মাঝখানে ল্যাব থেকে এই রিপোর্ট লিক হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তদন্তে থাকাকালীন কেসের কনফিডেন্সিয়াল রিপোর্ট বাইরে লিক হওয়াটা একটা আইনত ভয়ঙ্কর রকম দণ্ডনীয় অপরাধ। 3 নাম্বার হলো, এই যে পুলিশ থেকে কোর্টে পৌঁছালো, যে কোনো উকিল বা যে কেউই কিন্তু এই রিপোর্টটা অ্যাক্সেস করতে পারবেন না। এই রিপোর্টটা ওপেন করবেন জাজ, এবং তিনি একমাত্র সবাইকে রিপোর্টের কথাটা বলতে পারবেন। সো অনলাইনে যে আগে থেকেই ডিএনএ টেস্ট করা হয়েছে বলে যে ভার্ডিক্ট দেওয়া হচ্ছে, এবং যারা সেটা বিশ্বাস করছেন, বুঝতে পারছেন যে এটা আসলে সম্ভব না। এরপরে চলে আসি, অনেকে বলছেন যে কেন এখনো কোর্ট থেকে বাচ্চার ডিএনএ স্যাম্পল নিয়ে টেস্ট করার কথা বলছে না। ওয়েল, গর্ভাবস্থায় বাচ্চার থেকে ডিএনএ স্যাম্পল নেওয়াটা আসলে রিস্কি, কারণ ইউজুয়ালি মায়ের অ্যামনিওটিক যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইড স্যাম্পল কালেক্ট করেন একজন দক্ষ অবস্টেট্রিশিয়ান। এটা কালেক্ট করার সময় যদি কোনো ধরনের 19-20 হয়, তখন কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইড বাইরে লিক করতে পারে, ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, বা মিসক্যারেজের রিস্ক থাকতে পারে। সো হাই প্রেগনেন্সির কেসগুলোতে কিন্তু গর্ভাবস্থায় স্যাম্পল নেওয়ার কথা কোর্ট থেকে ইউজুয়ালি আসে না। এখন এখানে অনেকে বলেন যে লিগালি এটা সম্ভব কিনা। হ্যাঁ, লিগালি সম্ভব, কারণ আজকেও আমার সিআইডির ফরেন্সিক ল্যাবের একজন সিনিয়র সায়েন্টিস্টের সাথে কথা হয়েছে যে কোর্ট অর্ডার এরকম ভাবেও আসে যে প্রেগনেন্ট থাকা অবস্থায় বাচ্চার স্যাম্পল নেওয়ার জন্য, এবং এই ধরনের স্যাম্পল নিয়ে তারা কাজ অলরেডি করেছেন। কিন্তু ওই যে বলছিলাম যে হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে সাধারণত এই ধরনের অর্ডার আসে না, এবং আমরা জানি যে এই কেসটা আসলে হাই রিস্ক প্রেগনেন্সি, কারণ 11 বছরের যে শিশুটার গর্ভে বাচ্চাটা এসেছে,
ওই শিশুটার নিজেরই পেলভিক বোন স্ট্রাকচারটা পুরোপুরি ডেভেলপ না। তার যে পেলভিক বোনের সাইজ তার থেকে তার গর্ভে থাকা সন্তানের মাথার সাইজ আরো বড়। গর্ভের এই বাচ্চাটাকে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি অথবা সি সেকশনের মাধ্যমে বের করা সম্ভব না। আমি যতটুকু ডক্টরদের সাথে কথা বলেছি, এই প্রসেসটাও কিন্তু খুবই অমানবিক প্রসেস। কারণ ভ্যাজাইনা থেকে পুরোটা অপারেট করতে হবে, বাচ্চার মাথায় ছিদ্র করে মাথার ভেতরে থাকা ফ্লুইড নিয়ে এসে বাচ্চার মাথাটাকে ছোট করে তারপরেই একমাত্র কিন্তু বাচ্চাটাকে বের করা সম্ভব। পুরো ব্যাপারটা এত বেশি রিস্কি যে মা অতিরিক্ত রক্তক্ষরণে কিন্তু মারা যেতে পারেন এবং সেই রিস্কটা অনেক বেশি। সুতরাং এই সময় কোর্ট থেকে অর্ডার আসবে ডিএনএ টেস্টের জন্য, এই আশা করাটা আসলে অমানবিক। তো লং স্টোরি শর্ট, যে যাই বলে থাকুক অনলাইনে সেগুলো অন্ধভাবে বিশ্বাস করবেন না, এবং কারো কাছে যদি এরকম কোনো কথা শুনে থাকেন অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন হোয়াটস ইউর ভেরিফায়েবল সোর্স। আমরা আশা করছি এই কেসটার একটা সঠিক সুরাহা এবং বিচারযোগ্য শাস্তি আমরা দেখতে পাবো সামনেই। আপাতত ওই ছোট মেয়েটা এবং তার গর্ভের সন্তানের জন্য প্রার্থনা করা ছাড়া কিছু করার নাই। আমরা সবাই আরেকটু মানবিক হই, আরেকটু সহনশীল হই। 11 বছরের শিশু 7 মাসের অন্তঃসত্ত্বা, এই একটি ঘটনায় যেন পুরো সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া জগতে রীতিমতো এক ধরনের যুদ্ধ চলছে। কেউ বলছে অপরাধীর শাস্তি পাক, আবার কেউ মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে অভিযুক্ত আলেম নির্দোষ। কিন্তু এখানে কিছু প্রশ্ন আসে যেগুলো এড়িয়ে যাওয়া যায় না। প্রথম প্রশ্ন, সে যদি সত্যি নির্দোষ হয় তাহলে কেন সে নিজেকে আড়ালে লুকালো? কেন সে সামনে এসে নিজের নির্দোষতা প্রমাণ করার চেষ্টা করলো না? কেন পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করলো না? আরো ভয়ঙ্কর বিষয়, যে ডক্টর এই ঘটনার তথ্য সামনে এনেছে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সে ডক্টর নিজে লাইভে এসে বলেছেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে রেপ করা হবে, মব সৃষ্টি করে হত্যা করা হবে। কিন্তু একটা কথা স্পষ্ট করা দরকার, ডক্টর নিজে থেকে কোনো গল্প বানাননি। শিশুটির মা এবং সেই ছোট্ট মেয়েটি যে সব কথা বলেছেন, ডক্টর শুধু সেগুলোই দায়িত্ববোধ থেকে মিডিয়ার সামনে তুলে ধরেছেন। তাহলে প্রশ্ন হলো, সত্য বলার জন্য একজন ডক্টরকে কেন হুমকি সহ করতে হবে? আমরা কি এমন একটা সমাজে বাস করছি যেখানে সত্য বলাই অপরাধ হয়ে দাঁড়ায়? এদিকে আবার একদল আলেম ডিএনএ টেস্টের কথা বলছে। তাদের দাবি ডিএনএ টেস্টের রিপোর্টে নাকি প্রমাণ হয়েছে অভিযুক্ত আলেম কোনোভাবেই জড়িত নয়। কিন্তু প্রশ্ন এখানেই, আলেম যখন নিজেই পলাতক তাহলে এই ডিএনএ টেস্ট হলো কিভাবে? কারণ ডিএনএ টেস্ট কোনো সাধারণ ব্লাড টেস্ট নয় যে তুমি আজ গেলে আর কাল রিপোর্ট নিয়ে চলে আসলে। বাংলাদেশে এই ধরনের টেস্ট করতে হলে আদালতের অনুমতি লাগে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া এটা সম্ভব নয়। আর সাধারণত এই টেস্ট করা হয় সিআইডি ল্যাবে। তার উপর ডিএনএ রিপোর্ট আসতে সাধারণত কমপক্ষে 7 থেকে 14 দিন সময় লাগে। তাহলে এত দ্রুত এই রিপোর্ট আসলো কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অস্পষ্ট। আরেকটা বিষয় যেটা আমাদের সবচেয়ে বেশি ভাবা উচিত, বাচ্চাটি এখন প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা, তার ওজন মাত্র 30 কেজি। একবার ভেবে দেখেছেন এই বয়সে এই শারীরিক অবস্থায় একটি গর্ভধারণ তার শরীরের উপর কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে? এটা শুধু একটি ঘটনা নয়, এটা একটি শিশুর জীবন মৃত্যুর প্রশ্ন। তার শরীর এখনো পুরোপুরি গঠিত হয়নি, তার নিজেরই যত্ন নেওয়ার বয়স হয়নি। সেই শিশুকে এখন এমন এক শারীরিক ও মানসিক যন্ত্রণায় সহ করতে হচ্ছে যার ভার বহন করার ক্ষমতা তার নাই। এই অন্তঃসত্ত্বার ভার ভবিষ্যৎকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে সেটা কি আমরা একবারও ভেবে দেখেছি? সবচেয়ে কষ্টের জায়গাটা হলো, এত কিছুর পরেও মানুষ এখনো সেই ছোট্ট মেয়েটির কথা বিশ্বাস করতে চায় না। আমরা ভুলে যাই এটা কোনো একক ঘটনা নয়। প্রতিদিন প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে 4-5টা, কখনো তারও বেশি এমন ঘটনা আমরা দেখি। আজ এখানে এক শিশু নির্যাতনের শিকার,
কাল অন্য কোথাও, পরশু আবার অন্য কোনো প্রতিষ্ঠানে। এই বাস্তবতা অস্বীকার করার মতো নয়, তাই এটা অস্বাভাবিক কিছু নয়, বরং ভয়ঙ্করভাবে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এ কারণেই আমরা বারবার শুনি মাদ্রাসার শিক্ষার্থীরা পালিয়ে যেতে চায়, তারা ভয়ে থাকে, তারা নিরাপদ বোধ করে না। এখানে প্রশ্ন শুধু একজন ব্যক্তির দোষী কি তা নয়, প্রশ্ন হলো আমরা কি সত্যের পাশে দাঁড়াতে পারছি, নাকি অন্ধ সমর্থন আর পক্ষপাতের কারণে একটি নিরীহ শিশুর কণ্ঠকে চুপ করিয়ে দিচ্ছি? প্রশ্নটা রেখে গেলাম, উত্তরটি দিয়ে যাবেন। আর হ্যাঁ, সুখবর হচ্ছে এটি, সেই অভিযুক্ত আলেম এখন র্যাবের আওতায়। আশা করছি সুষ্ঠু তদন্ত এবং আসল দোষীকে শাস্তি দেওয়া হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ বেশি। বাংলাদেশের মানুষ নিজের মতো করে জাস্টিফাই করে। বাংলাদেশের মানুষ কখনো সত্যটা জানার চেষ্টা করে না, আর সঠিকটা না জানার কারণে বাংলাদেশের মানুষ অনেক বেশি গুজব ছড়ায়, যা মোটেও আমাদের উচিত নয়। আমরা বাঙালিরা ভাবি যে ডিএনএ টেস্ট মনে হয় যে ডাল ভাতের মতো, চাইলেই মনে হয় যে করে ফেলা যায়, কিন্তু চাইলেই যে করে ফেলা যায় না, এটি বাঙালিরা কখনো বোঝার চেষ্টা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। আর যে প্রকৃত অপরাধী তার যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। এরা মানুষ নামে জানোয়ার, আর এই জানোয়ারদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।